নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি বাটি। আমি বিট্টু রায়চৌধুরী। ভোটের মেজাজ কেমন রয়েছে ফুরফুরাতে? নির্দিষ্ট সম্প্রদায় বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বুঝিয়েছেন আমরা প্রত্যেকেই জানি, মুসলমান সম্প্রদায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে মুসলমান সম্প্রদায় হচ্ছে তার গোলাম। এটাকে আমি এই নজরে দেখছি, মমতা ব্যানার্জি মুসলমানদের সবকিছু তো কেড়ে নিয়েছে, এবার জানটুকু কেড়ে নেওয়ার জন্য মুসলমানদের ঘরে দাঙ্গাবাজ ফিতনাবাজের রাস্তায় নামাবার একটা প্ল্যান করছে। 21-এ কি হয়েছে? সারাদিন ভোট হওয়ার পর কোনো না দিনে 99% চার্জ, কোনো না দিনে 99% চার্জ হলে তাহলে ভোটটা পড়লো কি করে? তাহলে নিশ্চয়ই দিক ওদিক হয়েছে। এবার 2021, 2026 আবার নির্বাচন আসছে। আইএসএফ কতটা এগোলো? 1 থেকে কি 2 সংখ্যায় পৌঁছাবে? এবার একটাই এজেন্ডা, বিজেপিকে রুখতে হবে। এছাড়া কি অন্য কোনো এজেন্ডা রাজ্য সরকার আমার কমকে দিয়েছে কি? না। রাজ্য সরকারের অন্য কোনো ভোট প্রচার আছে কি আমার কমের কাছে, যে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি আমাকে ভোট দাও, আমি তোমাদের চাকরি দিচ্ছি আমাদের ভোট দাও, মাদ্রাসা তো বেশি, আমি তোমাদের মাদ্রাসা দিচ্ছি আমার ভোট দাও? কোথা দিয়েছি? প্রচুর টাকা। কে বলেছে? ওই মাদ্রাসার নামে বাজেট হচ্ছে, সব ভাগ করে খাচ্ছে। মাদ্রাসা পাচ্ছে কোথায়? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি বাটি। আমি বিট্টু রায়চৌধুরী। ভোটের মেজাজ কেমন রয়েছে ফুরফুরাতে সেটা জানতে আমি সরাসরি হাজির হলাম ফুরফুরা শরীফে। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে ফুরফুরা শরীফ, এবং সেখানে গিয়ে জানবো যে সামগ্রিকভাবে সেখানকার যারা নেতারা রয়েছেন, বিশেষ করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী, তারা কি বলছেন। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ মুসলিমদের পক্ষে নাকি মুসলিমদের তেজপাতা হিসেবে ব্যবহার করছেন, সেটা জানতেই সরাসরি আমরা ফুরফুরা শরীফের দ্বারস্থ হচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি বাটি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে গেলে অসুবিধা হয়ে যেতে পারে। নির্দিষ্ট সম্প্রদায় বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বুঝিয়েছেন আমরা প্রত্যেকেই জানি, মুসলমান সম্প্রদায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে মুসলমান সম্প্রদায় হচ্ছে তার গোলাম, সে কারণে দুধেল গাই বলতে পিছপা হন না। আজকে আমরা ফুরফুরা শরীফে এসেছি। ফুরফুরা শরীফ মানে প্রথমেই যার নামটা এই মুহূর্তে রাজনীতির একদম শীর্ষে উঠে আসে, আব্বাস সিদ্দিকী, তার সঙ্গে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, আপনাকে বড় ভাইজান হিসেবে এখানে সবাই সম্বোধন করে, আপনি পীরজাদা, এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে কিভাবে করছেন? মানে ওনার সাথে কি মুসলমানরা আগেও রয়েছেন? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি 3 দিন আমাদের এখানে ঐতিহাসিক প্রোগ্রাম ছিল, 21, 22, 23 ফাল্গুন। তার মধ্যে থেকেই এক মুহূর্তে একজন আমাকে জিনিসটা দেখালো, আমি দেখে বুঝলাম। তার আগে আপনি যে কথাটা বললেন মুসলিম সম্প্রদায়কে বোঝাচ্ছে, এই কথাটা আরো প্রকাশ পাচ্ছে এই জন্য, তার দুটো কথা আগে গেলেই দেখবেন মুসলিম নিয়ে আলোচনা হচ্ছিল একদম। তাহলে সেই জায়গায় সবাই বুঝতে পারছে। এটাকে আমি এই নজরে দেখছি, মমতা ব্যানার্জি মুসলমানদের সবকিছু তো কেড়ে নিয়েছে, এবার জানটুকু কেড়ে নেওয়ার জন্য মুসলমানদের ঘরে দাঙ্গাবাজ ফিতনাবাজের রাস্তায় নামাবার একটা প্ল্যান করছে। এই কথাতে মুসলমানদের ঘরে মমতা ব্যানার্জি বুঝাতে চাইলে তারা হচ্ছে একত্রিত হয়ে যায়, এমন অশান্তি, এমন দাঙ্গা করবে, এমন ফিতনা করবে, এরকম একটা ট্যাগ তাদের গায়ে লাগিয়ে দিবার একটা পরিকল্পনা করলো, যেটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। একজন রাজ্যের সিএম হয়ে একটা সম্প্রদায়কে, এবং যেটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের 2য় বৃহত্তম সংখ্যা, তাদেরকে এরকম একটা খারাপ নজরে দেখছে, এরকম খারাপ ভাষা তাদেরকে বলে ফাঁসাবার চক্রান্ত করছে। এটা একজন ওই ধর্মের অনুসারী হিসাবে বা ওই ধর্মের প্রচারক হিসাবে আমি এটাকে চরম তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। আচ্ছা, এটা কি এরকমই হচ্ছে যে মারছে মুসলমান মরছে মুসলমান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেক্ষাপটটা এমন ভাবে তৈরি করে দিচ্ছেন, বদনাম হচ্ছে মুসলমানদের? দেখুন, ব্যাপারটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের রাজনীতিতে যে একটা ভাগিদারি হওয়া দরকার, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছিলেন, তা থেকে দূরে থেকে শুধুমাত্র ওই মানুষের পিছনে শুধু ছুটেছে। 79 বছর ধরে এই ধারাবাহিকতাই হয়ে আসছে। আজ নতুন করে হয়তো কিছু মুসলিম সমাজ ভাবতে শুরু করছে, কিন্তু বিগত দিন থেকে আমরা দেখে আসছি এই মুসলিম সম্প্রদায়কে রাজনীতির নেতারা তাদের দলের ক্যাডার, লাঠিয়াল বা বিভিন্ন কিছুতে ভাড়া হিসাবে, গোলাম হিসাবে ব্যবহার করে। যেমন আগেকার জমিদাররা করতো, এনারা ঠিক গোলাম হিসাবে, চলো কিছু দাও, এই জায়গায় মারো, দখল করো, এই জায়গাটা কেড়ে নিয়ে আসো, এইভাবে ইউজ করেছে। যেটা আমার কম দীর্ঘদিনের জন্য অনেক কেস কামারি, জেল থেকে শুরু করে এবং অপমান মিডিয়াতে সর্বজগতে আমরা
মানে খারাপ নজরে সবাই আমাদেরকে দেখছে, এটা রাজনীতির নেতাদের শিকারের কারণে। তা যেটা অবশ্যই এটা হওয়া উচিত নয়। নতুন করে এই যে ভাবতে শুরু করছে, এই ভাবতে শুরু করার জন্য খেয়াল করে দেখুন যে যে জায়গাটায় মুসলিম সমাজের মানুষ একটু জাগছে যে না, নিজেদের একটা ক্ষমতা দরকার, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভাবা দরকার, আমরাও দেশকে সেবা করব, দেশ চালাবো, দেশবাসীকে সেবা করব, তাদের প্রতিনিধিত্ব করব, সেই সেই এলাকায় দেখুন মমতা ব্যানার্জি তার ক্যাডার গুন্ডা মস্তান দিয়ে, তারাও মুসলিম, কিছুটা নামে মুসলিম হয়, কিছুটা কর্মে মুসলিম হয়, তাদের ঘরে দিয়ে কিন্তু আজকে সন্ত্রাসী চালাচ্ছে। তো মূলত রেজাল্ট সেই একই দাঁড়াচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, এটাই সমাজ দেখছে। আমি একটা জিনিস খুব ভালো করে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বললেন, সিএ হতে দেবো না, হয়ে গেল, চারিদিকে আগুন জ্বললো, ঠিক আছে, আচ্ছা এসআইআর হতেই দেবো না, এসআইআর হলো, আমার লাশের উপর দিয়ে হবে, লাশের উপর দিয়ে হবে, কিন্তু হলো, আলটিমেটলি হলো। আরেকটা জিনিস ওয়াফ, যেটা নিয়ে আপনি, আমার মনে আছে আপনার, আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আপনি প্রতিবাদ করতে করতে ফুলফোড়া থেকে বেরিয়ে যাচ্ছিলেন কোনো একটা অনুষ্ঠানে যাবেন বলে, সেই ওয়াফ হতে দেব না, আলটিমেটলি কিন্তু ওয়াফের সমস্ত ডিটেলস পোর্টালে আপলোড করার নির্দেশ রাজ্য সরকার সাপোর্ট করেছে। কি হলো তাহলে? ধোকা দিচ্ছে দিনের শেষে, আমার জাতিকে ধোকা দিচ্ছে। এবার এই জাতির একটা বড় অংশ বুঝতে পেরেছে। আপনি মিডিয়ার মানুষ, আপনারা হচ্ছে নিরপেক্ষ মানুষ, আপনার কাছে কে টিএমসি, কে বিজেপি, কে বাম, কে কংগ্রেস, কে আইএসএফ, এটা ফ্যাক্ট নাই। আপনার কাছে মানুষের কি কথা, মানুষকে তুলে ধরো, এটা আপনাদের ডিউটি। একদম। আপনাদের কাছে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, ওটাও নয়, মানুষের সমস্যার কথা তুলে ধরে মানুষকে জানাও। তো সেই জায়গায় আপনারা যদি একটু কান পাতেন, দেখতে পাবেন যদি ভোট হয়, আমি এখানে একটা অনেক বড় কথা বলছি, কারণ ছোট মানুষ এত বড় কথা বলা কি নজরে নেবে জানি না। যদি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী চায় পশ্চিম বাংলায় ভোট করব এবং নির্বাচন কমিশনার চায়, এবার ভাববেন প্রধানমন্ত্রীর তো হাত নেই, কিন্তু হাত নেই দেখছি, কিন্তু সব জায়গায় এখন সেটিং এ চলছে। নির্বাচন কমিশনার যদি চায় ভোট করব, তাহলে 11ই যেমন বামের পতন হয়েছে, 26-এ টিএমসির পতন একেবারে অনিবার্য, কোনোভাবে কেউ রুখতে পারবে না। মানুষ নাই এনার পক্ষে, শুধু মুসলিম নয়। এবার মুসলিম কথাটা বারবার ভেসে উঠছে কেন? অতি সত্য কথা, এই সরকারটাকে টিকিয়ে রেখেছে মুসলমানরা। রাজ্য সরকারও স্বীকার করেছে যে মুসলমান আমাকে ভোট দেয়, যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাবো, ভোট দেওয়ার জন্য গরু হতে হয়েছে। সেই হিসাবে উনি স্বীকার করেছেন যে আমাকে এবারে কোন এক লোকসভাতে মুসলমানরা আমাদেরকে জিতালো, বলেছিলেন, যদি আপনার রেকর্ড দেখেন পাবেন। তো সেই ক্ষেত্রে আমি মুসলিম সমাজের নামটা নিচ্ছি, কিন্তু অমুসলিম ভাইয়েরাও, তারাও কিন্তু এই সরকারের উপর নাই। কেন? বেকারত্ব বেড়েছে, স্বাস্থ্য অবস্থা খারাপ, চিকিৎসার ব্যবস্থা নেই, দুর্নীতি, চোর। একটা সেদিন দেখছিলাম দুটো জিনিস বেড়েছে, একটা হচ্ছে টোটো হ্যাঁ বেড়েছে, মানে বেকারত্ব, কি করে টোটোলে ঘুরছে, প্যাসেঞ্জার নিয়ে নিজেই ঘুরছে প্যাসেঞ্জার। আর একটা হচ্ছে লুট, মানে লুটে খাও, এটা বেড়েছে। এই দুটো ছাড়া বাংলায় কি হয়েছে বলুন না? আর দ্বিতীয় যে বললেন কেসিএ, এনআরসি, ওয়াকআপ, যা কিছু বলেছে, আমি আপনাকে রেকর্ড দিচ্ছি, আপনি মিলিয়ে একটা দেখান, ইনি যা ওয়াদা করেছে তার উল্টো করেছে। যেটা বলেছে, জানতে হবে ডবল ডবল চাকরি, তার মানে ডবল ডবল চাকরি যাবে। যা বলেছে মুসলমানদের 10,000 মাদ্রাসা, তার মানে মাদ্রাসা যাচ্ছে, এবারে ধ্বংস হচ্ছে। যা বলেছে তার উল্টো। এটা তো ইন্টারেস্টিং পয়েন্ট বললেন, যা বলেছে তার উল্টো। অতএব বক্তব্যই যেটা বলবে ধরে নেবেন এর উল্টোটা হবে। তো বলছেন আমরা আবার জিতবো, তার মানে যাবে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, কেন্দ্র সরকার যদি চায় ইনি থাকবেন তো থাকবেন, এ কথা কিন্তু রেকর্ড দেবেন, আমার বক্তব্য দেবে। কেন্দ্র সরকারের জন্য কিন্তু এই সরকারটা বেঁচে আছে। আর এই খবরটা কিন্তু সাধারণ পাবলিক, সর্বস্তরের লোক কিন্তু আস্তে আস্তে খবর পাচ্ছে, বুঝতে পারছি সেটিং আছে। ভোটের মতো ভোট হয়, মানুষ খুন হবে না, মানুষ তার ভোট দেবে। গণনা কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না, সিসি ক্যামেরায় মোড়া থাকবে। সেই গণনার দিনে লাইভ দেখানো হবে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, মিডিয়ার মাধ্যমে। যদি এটা বাস্তবে হয়, তাহলে এই যে বলছে জিতবো, তার মানে যাচ্ছে, একদম কনফার্ম। কত পার্সেন্ট মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে গিয়েছে 2021 সাল থেকে, মানে আপনাদের রাজনীতিতে আসে? একমাত্র যারা এই সরকার থেকে তুলে খায়, লুটে খায়, মেরে খায়, সেই সকল নামধারী মুসলিম ছাড়া, এদেরকে আমরা নামধারী মুসলিম বলি, আমাদের ভাষাতে মুনাফেক বলা হয়।
মুনাফিক। আমাদের ধর্মীয় ভাষা থেকে মুনাফিক বলা হয়। এই মুনাফিক মুসলিম ছাড়া আর কেউ এর পক্ষে নাই। হ্যাঁ, বিগত দিন সবাই সাপোর্ট করেছিল। একটা সময় আমি আমার কথাও বলছিলাম, যেটা 34 বছর সরকারের পর একটা সরকার এসে উন্নতি করে, 10,000 মাস দেয় বলেছিল, চাকরির কথা বলেছিল, সংরক্ষণের কথা বলেছিল। আজকে ওবিসি কি করলো? শেষ করে ফেললো। মুসলিম দেওয়া একটা দুটো চাকরি পাচ্ছিল, পড়াশোনা করছিল, সেটাও শেষ হয়ে গেল। তো এইভাবে একটা মানুষ চেয়েছিল, আমরাও চেয়েছিলাম, ফুরফুরা দরবার শরীফ সবাই চেয়েছিল। তো চেয়েছিল যে একটা সরকার যদি আসে, নতুন 34 বছর চলছে, দেখা যাক কেন, হতেই পারে একটা পরিবর্তন, হতেই পারে, অসুবিধা আছে, সবার তো অধিকার আছে, দেশ তো সবার। অবশ্যই। তাহলে সেই হিসাবে কিন্তু সেই জায়গায় ইনি এসে যে ক্ষতি করেছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের, শিক্ষা শেষ, মাদ্রাসা শেষ, বেকারত্ব বেড়েছে, ওবিসি শেষ, ওয়াকাফ শেষ, সবভাবে প্রতারণা করেছে। উপরন্তু আজকে মুসলমানকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এর একটা বিশেষ সম্প্রদায় যারা এক হলে এক মুহূর্তে সব শেষে। সব শেষে মানে কি? সশেষ মানে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার। এটা কি মানুষ কি বুঝতে পারছে না? আপনি আমাদেরকে দাঙ্গা, সেটা ভারতের এক অঙ্গরাজ্যে তাহলে এক মুখ্যমন্ত্রী এই কথা এই বলছে। তো এমনও তো হতে পারে, কেউ তো ভাবতে পারে সব শেষ মানে এটা আবার আলাদা কিছু একটা হয়ে যাবে, অন্য কোনো দেশে মিশে যাবে নাকি, অন্য কেউ লেলেবে নাকি, এরকম তো লোক ভাবতে পারে। মানুষের ভাবনা তো শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। তাহলে এই ভাবনা যখন একটা বিকল্প লোকের মাথায় ঢুকছে আমার বিষয়ে, তখন সে তো আমাকে মারবে। এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে পিটছে, মারছে, এটা ভাবার কারণেই তো হচ্ছে যে এরা মনে হয় ভুল, এরা দেশের দুশ্মন, এরা দাঙ্গা করে, এরা মেরে ফেলে, এরা দেশ ভাগ করে ফেলবে। এরকম যদি মেন্টালিটি একটা সম্প্রদায়ের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তারা তো স্বাভাবিক আমাদের উপর উগ্র হবে না। তাহলে আমাদের উপরে যারা উগ্র হচ্ছে, এই উগ্রটাকে তৈরি করা হচ্ছে। আর তৈরি করছে কারা? দেখেন, রাজ্যের মাথায় বসে করছে। এটা কত খারাপ জিনিস। তাহলে প্রকাশ্যে হলো। হ্যাঁ, তাহলে প্রকাশ্য। তাহলে সেই জিনিসগুলোকে দেখে একমাত্র যারা লুটে টুটে পুড়ে খায়, তারা ছাড়া সাধারণ কোনো মানুষ এদের পক্ষে নাই। এবারে কিছু মানুষ মিছিলে যাচ্ছে, না গেলে বলছে ঘর একটা পেয়েছিস দেবো না, তারপরে তাকে ঘর ভেঙে দেবে, তাকে জিসিবি দিয়ে ঘর তুলে নেবে, নানা রকম ভাবে চলছে। এই ভয়ে কিছু লোক ভিড় করে। এটা বিধানসভাতেও বলেছেন উনি, অন রেকর্ড। হ্যাঁ, রয়েছে। বলছি, তাহলে কত পার্সেন্ট মুসলিম ভোট সরতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মনে করছেন? আমি বললাম তো, শুধুমাত্র যারা লুটে পুটে খায় তারা ছাড়া এই সরকারের পাশে সাধারণ মুসলিম সমাজের মানুষ নাই, এবং পিছিয়ে পড়া অন্য সম্প্রদায়ের যারা ভাই আছে তেনারাও নাই। ফুরফুরে আমি ঢুকছিলাম, ঢুকতে গিয়ে কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট পেলাম, তারপরে আর নেই। তারপরে শুধুমাত্র আইএসএফ এর কিছু পোস্টার আমি লক্ষ্য করলাম। তৃণমূলের একটা ঝান্ডা আমি চাক্ষুষ করলাম না। এই ফুরফুরাতে একসময় তৃণমূলের ঝান্ডা দেখা গিয়েছে, প্রচুর দেখা গিয়েছে। তো এই বিপুল পরিবর্তনটা হলো কি করে, মানে এই 5 বছরে? দেখুন, মানুষ যখন, আমি আপনাকে কিছু কথা দিলাম, দিনই আলাদা কথা, কথা দিনই আলাদা কথা, কথা দিয়ে যদি কথা মিস করি, তাহলে সেটা আপনার সঙ্গে আমি ধোঁকা দিয়েছি, প্রতারণা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। কেন, আপনাকে যখন কিছু কথা দিয়েছি, বিনিময়ে আপনি আমাকে কিছু দিয়েছেন, তো সেটা নিবার আসে। আপনি আমার থেকে নিয়ে নিলেন, আপনার থেকে আমি নিয়ে নিলাম, কিন্তু আপনার কথাটা পূরণ করলাম না। ফুরফুরা শরীফে উন্নত মানের পর্যটন কেন্দ্রের কথা বলা হয়েছিল, ফুরফুরা শরীফে রেলের কথা বলা হয়েছিল। আপনি বলবেন রেল মিনিস্টার তো নাই এখন। রেল মিনিস্টার নাই, যখন ছিলেন তখন তো করলেন না। দ্বিতীয় নম্বর, হাওড়া জেলার একটা প্রোগ্রাম এসে বলছে ফুরফুরা রেল চলছে। তারপরে ফুরফুরা শরীফে হসপিটাল, একটা হসপিটালকে কতবার যে উদ্বোধন হচ্ছে, উদ্ঘাটন হচ্ছে, বলার মতো নয়। মুসাফিরখানা, মুসাফিরখানা বলতে কি, অতিথিরা আসবে থাকবে, একদম। কিন্তু সেটা এখন হোটেল হয়ে গেছে, ভাড়া সিস্টেম হয়ে গেছে, ভাড়া নিতে হয়, কিছু খেতে গেলে তার পয়সাতে খেতে হয়। কথা বুঝে আসছে? তারপরেও সেটা একমাত্র পার্টির নেতৃত্বদের আন্ডারে সেটা পরিচালনা হচ্ছে। আচ্ছা, তার নেতৃত্ব দেওয়া দরকার তো পীর সাহেবদের। আমি বলছি না আমাকে দিতে হবে, আমার ইন্টারেস্ট না, আমার রাজ্য সরকার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তার পক্ষেও যারা রয়েছে তাদেরও তো টাকা দেওয়া দরকার। তো যাই হোক, বা অনেক নিউট্রাল রয়েছে পীর সাহেব, প্রচুর পীর সাহেব আছে যারা নিউট্রাল, তারা মিডিয়ার সামনে আসেন না, কিন্তু তারা অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে নাই বলে। তাদের শিষ্য ভক্ত মুরিদদের সামনে তারা মিডিয়ার সামনে থেকে দূরে থাকা পছন্দ করে, এবং এটা আমার ধর্মীয় একটা বিষয়ও আছে, তো দূরে থাকা পছন্দ। তেনারাও তার শিষ্য ভক্ত মুরিদদেরকে ন্যায়ের পক্ষে মেসেজ দেয়, কেউ অন্যায় করলে সেটাও বলে। তো এই যে জায়গাটা দেখে আমার ফুরফুরার প্রতিবেশী তারাও তো দেখছে, এবং আমার ভাই বলে আমি নাম করছি না, নওশাদকে আমার প্রতিবেশী সবাই ছোটবেলা থেকে দেখছে, সে বড় হচ্ছে, এবং খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে তার কাজ কাম পুরো রাজ্য জুড়ে যেভাবে দেখছে, সব জায়গায় গেলে তাকে মানুষ, হাজার লাখো মানুষ ভিড় করছে, সবাই চাইছে। তো আমার প্রতিবেশী তারা কেন চাইবে না? তারাও তাকে রেসপেক্ট করছে, বড়রা স্নেহ করছে, সমবয়স্করা বন্ধুত্ব বানাচ্ছে, আর ছোটরা তাকে সম্মান করছে।
মানে কিসের পরিবর্তন হচ্ছে? এই কারণেই কি 5 বছর নওশাদের ঘাড়ে পুরোপুরি দায়িত্ব সঁপে দিয়েছিলেন, মানে আপনি একটু রিল্যাক্সে ছিলেন? হ্যাঁ, আমি দেখেন একটা কাউকে বড় করতে গেলে, ছোটবেলায় আমার বাবা মা দেখবেন আমাদেরকে, আপনাদেরও করেছে, হাত ধরে দুপা নিয়ে গিয়ে কিন্তু ছেড়ে দেয়, দুপা নিয়ে যায়। তা আমিও উদ্বোধন করে দুপা নিয়ে গেছি, যে ছেড়ে দিয়েছি। কেন? যে তুমি কি সারা জীবন ধরে রাখি, চলা শিখবে না, তোকে চলতে হবে, চলতে গিয়ে পড়বে, রক্ত বেরোবে, নাক ফাটবে, ঠোঁট কাটবে, হাঁটু ছিঁড়বে, তবে তো সে একদিন ছুটবে। তা 5টা বছর ওকে আমি সম্পূর্ণ ছেড়ে দিয়ে দেখেছি। তা দেখে আমি যেটা ভাবলাম, যেদিন না ছাড়তাম, আজকে এই জায়গায় হয়তো পৌঁছাতো না, আমার কাঁধেই থাকতো না, আমার পিছনে থাকতো, কিন্তু আজকে প্রথম সারিতে আছে। তার মানে আজ আমি একা নয়, আর একজন বলার কেউ হয়েছে, এবং আমি মনে করি আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে মানুষের দোয়া আশীর্বাদে, এবং সর্বধর্মের মানুষ ওর পিছনে আশীর্বাদ দোয়া করছে। বিধানসভা একদিন নওশাদ ভাইজানের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন 1,500 বছরের ইতিহাসে আমাদের বাড়িতে কেউ জেলে যায়নি, হয়তো পীরজাদা তকমাটাই চলে যাবে এই সরকার যা শুরু করেছে। হ্যাঁ, অবশ্যই। মানে আপনি নিশ্চয়ই জানেন এই পরিবার একটা এমন ব্যান্ডেড পরিবার, যে পরিবারকে গান্ধীবাবুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, বলে আরো সব বড় বড় মহামনীষী, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করেন, তৎকালীন সময় স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে যারা করছিলেন, তেনার মতো মানুষ, কলিকাতার টিকাতুলি বলে একটা জায়গা আছে, সেখানে আমি এই পরিবারের যিনি মেন ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক, সেখানে উনি বসতেন, সেখানে বসে অনেক পরামর্শ হতো, ইতিহাস আছে, হিস্ট্রি আছে, এবং হিস্ট্রি বাইরে বাইরে দেশেতে পড়ানো হয়। তা সেই জায়গায় এই পরিবারকে সবাই শ্রদ্ধা সম্মান করতেন। ব্রিটিশ পিরিয়ডেও এই পরিবারকে কখনো কেউ হামলার নজরে তাকানো আর কারণ এই সাহসিকতা দেখায়নি। তারপরে কংগ্রেস পিরিয়ড গেছে, দেশের প্রাইম মিনিস্টারও কংগ্রেস হয়েছে, তেনারাও সম্মান করেছে, এই পরিবারের কাছে এসেছে দু আশীর্বাদের জন্য, প্রাইম মিনিস্টার হিসাবে এসেছে, এটাও দেখে। হ্যাঁ, তারপরে আজ যে বাম সরকার চলেছে, আমাদের হয়তো কেউ কিছু দেয়নি, সেই তুলনামূলক দেয় না, অস্বীকার করছি না, কিন্তু এ দিওয়ার থেকে যে অপমানটা আমাদেরকে করেছে, এই পরিবারের বাড়িতে পুলিশ পাঠানো, এই পরিবারের সন্তানকে নির্দোষে তাকে জেল খাটানো, ওয়াকাবলি আন্দোলন করতে যাওয়ার জন্য জেল খাটিয়েছে আবার একবার। তারপরে এই পরিবারের ভোটের সময় পঞ্চায়েত, আপনি যদি দেখান মিডিয়াকে আমার এই কথাটাকে, এখান থেকে গিয়ে ডান দিকে যাওয়ার পরে বাঁ দিকে একটা ঢালাই রাস্তা চলে যাচ্ছে তালতলা হাট, ওই দিক দিয়ে যাওয়ার পর পঞ্চায়েত, তা পঞ্চায়েত গণনা হচ্ছে ওখানে, পুলিশ তো ওখানে থাকে, কিন্তু এখানে পুলিশ এসে এই বাড়ি থেকে শুরু করে সেই মোড় পর্যন্ত, বাড়ির ভেতরে কাঁদুনিক গ্যাস, আমার ওপরের কাঁচ ভেঙেছে, চলেন আমাকে নাই বলবেন ও আইএসএফ, আমার পাশে এখানে মুফতি হাসান সিদ্দিকী সাহেব রয়েছেন, একদম সরল প্রাণ মানুষ, কোন এইসব এটা থাকে না, পলিটিক্সেই নেই, কোনো বিষয় নাই, মানে দুনিয়াদারির বিষয় থেকে অনেক দূরে থাকে, পলিটিক্স তো দূরের কথা। তার বাড়িতে কাঁদুনিক গ্যাস গেছে, বাচ্চারা ধম নিতে পারেনি, তাহলে এটা কি? তাহলে যেটা বাম দেয়নি, কিন্তু এই অপমানও করেন, কংগ্রেসের বাড়িতে কাঁদানে গেছে, কংগ্রেস দেয়নি, এই অপমানও করেনি, কথা বুঝে আসছে। কিন্তু এ বলছে আমি দিচ্ছি, কি দিচ্ছে সে তো জনগণ দেখছে, যতগুলো ত্রিফলা আলো জ্বলছিল 3 দিন ইসাল সাহেবে, আজ থেকে মনে আর জ্বলবে না, সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র ভোটটা লিবার সময় কোটি কোটি লোক আসে, একটু দেখাতে হবে, রাস্তায় ছেড়ে দাও, কিছু লাইট দিয়ে দাও, ত্রিফলা লাইট গুলো ছাড়িয়ে দাও, এই দেখো করে দিয়েছি। তা আমরা যদি কয়েক লক্ষ বলেন, কোটি বলেন মানুষকে আমরা সমস্ত পরিবার খাওয়াতে পারি, তাদের সমস্ত ফেসিলিটি দিতে পারি, আর এই সামান্য আলোটুকু লাগাতে পারবো না? আমি আমার কথা বলছি, এই 3 দিনে কম করে 1 লক্ষর ওপরে পানির ওই যে বোতল হয়ে অর্ডার দিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে, তারপর আবার আনাতে হয়েছে। বিস্কুট, যেটা ওই 3 টাকা 75 পয়সা বিস্কুট, তারপরে অঢেল সবজি, সাদা ভাত, আমার নলেজ সিটি মাঠে 3 দিনে মনে হয় লাখের কাছাকাছি মানুষ খেয়েছে। তারপরে এখানে দরবারে আর একটু তাবারক সিন্নি থাকে, এত কিছু করতে পারছি, আর রাস্তায় ওইটুকু করতে পারবো না? এই সরকারের আমলে কি লাইট ছিল না রাস্তায়? তার আগে কি ছিল না? ছিল। এইটুকু দিয়ে শুধুমাত্র ভোটের লিবার জন্য রাজনীতি করছে, এটা এখানকার মানুষ বোঝেন, কিন্তু ওটা রাজ্যের মানুষ তো বোঝেন, এটাই তো প্রবলেম। এইটাই হচ্ছে ব্যাপার। তারা তো আসছে, এসে দেখছে সব জ্বলছে, ভাবছে তো করেছে, কিন্তু এটা 3 দিনের জন্য শুধু জ্বালানো হচ্ছে, বাকি সব অন্ধকার থেকে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে যারা বিশ্বাস করে, মানে, তারা আমাদের কথাকে শোনে, তারা অবশ্যই পরিবর্তন হচ্ছে, কিন্তু দুটো জায়গায় আমাদের মাননেওয়ালারা পিছিয়ে আছে। নাম্বার 1 হচ্ছে এই যে বললাম না, তথাকথিত মুসলিম নামধারী কিছু গুন্ডা বদমাইশ আছে, এদেরকে আমার ধর্মীয় ভাষায় মুসলিম বলা শোভা দেয় না, কিন্তু নাম বলতে হবে। এদের জন্য পুরো জাতি বদলাম হচ্ছে, তাদের বোম বন্দুকের কাছে সাধারণ মুসলমানরা যেতে পারছে না, ভোট দিতে পারছে না, রুকে যাচ্ছে।
এগিয়ে যেতে পারছে না। এক, দ্বিতীয় নম্বর কথা, যদিও তেরে পুরে কেউ বেরিয়ে একত্রিত ভোট দেয়, ওই বলে না খ্যাতে যদি না পারে খামারে পুলিয়ে নেবো, ওই গণনা কেন্দ্র থেকে চুরি করে নিচ্ছে। 21-এ কি হয়েছে? সারাদিন ভোট হওয়ার পর গণনা দিনে 99% চার্জ, গণনা দিনে 99% চার্জ হলে তাহলে ভোটটা পড়লো কি করে? তাহলে নিশ্চয়ই দিক ওদিক হয়েছে। এইটাই বলছে, এইগুলো যদি নির্বাচন কমিশনার সাহেবরা যদি দেখেন, তাহলে সরকার কোনোভাবে থাকা সম্ভব নয়। আমার মনে আছে 2021 সালে ব্রিগেড, আপনি প্রথম ব্রিগেড হয়ে মঞ্চে উঠবেন। আপনি যখন উঠলেন তখন এত ভাইজান ভাইজান করে চিৎকার করছিল সবাই, অধীর চৌধুরী নেমে যাচ্ছিলেন। তারপরে বিমান বাবু গিয়ে তিনি নিজে আবার অধীর চৌধুরীকে একটু ঠান্ডা করলেন, আবার অধীর চৌধুরীর বক্তব্য রাখলেন, তারপর আপনার বক্তব্যের ঝড়। নওশাদ তখনও প্রকাশ্যে আসেনি। এবার 2021, 2026 আবার নির্বাচন আসছে। আইএসএফ কতটা এগোলো? 1 থেকে কি 2 সংখ্যায় পৌঁছাবে এবার? দেখুন, আমি আবার একটা কথা বলবো, যদি ভোটের মতো ভোট হয়, আইএসএফ অনেক সিট পাবে, ডবল ডিজিটের সিট পাবে। পাচ্ছে। কেন, আমি যাদের সঙ্গে মিশি একদম গ্রাউন্ড লেভেলে সাধারণ লোকের সঙ্গে মিশি, হ্যাঁ। আর আমি খুব ফ্যামিলি ভাবে সবাইকে কাছে ডেকে নিই, কাছে নিয়ে মিশি। তো সেই হিসেবে আমি যতটুকু জানি, মানুষের মুখেই শুধু একটাই কথা, ভাইজান আমাদের ভাষায় যেটা বলে, দোয়া করেন। হ্যাঁ, যদি ভোট দিতে পারি তাহলে আমরা রেডি আছি। তাই? তাহলে কিন্তু এই কথা বলে দিও ভয় লাগছে, ব্রিকেট দেখার পরেই তো ভোটের সিন উল্টো হয়ে গেল না, প্রস্তুত অন্য লেবে। আর এই যে বলে দিলাম, দেখা যাবে কড়াকড়ি ভোটের নামে সবাই তো ছাপ্পা শুরু হয়ে গেছে, তাহলে কি করে হবে? না, এটা অনেক জায়গায় খবর আসছে যে সেন্ট্রাল ফোর্সকে একটু অন্য পথে যাতে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়, বা আপনাদের তরফে। সেন্ট্রাল, আমি কথাটাকে একটু রুখছি, সেন্ট্রাল ফোর্সকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া কি? রাজ্য পুলিশ, রাজ্য পুলিশের উপরে চাপ কার? সরকারের চাপ আছে। কিন্তু ঘটনা হচ্ছে তখন, না সেটা তো ডেফিনেটলি, কিন্তু তখন তো কমিশনের হাতে ল অ্যান্ড অর্ডার থাকবে না। দেখুন, সবই বুঝি, আমি দ্বিতীয় কথা আবার একবার রিপিট করছি, সেন্ট্রালে যে সরকার আছে, তিনারা যদি চান মানুষের ভোটার অধিকার মানুষ দেবে। হ্যাঁ, হ্যাঁ। যেমন 2011 করেছিল কংগ্রেস সরকার, কংগ্রেস চেয়েছিল বলে পরিবর্তন হয়েছিল, সবাই। বাস, আমি আর বেশি কিছু বলবো না। কিন্তু এইখানে আরেকটা প্রশ্ন, হ্যাঁ। সেটা হলো যাদের উপর আপনি ভরসা করছেন, বাম, কংগ্রেস তো থাকছে না এবারে, সেই বাম কি আপনাদের সঙ্গে ঠিকঠাক মতো করে কাজ করছে নাকি না একটু ভরসা ভাঙছে? দেখুন, এখানে আমার ভরসার ব্যাপার নেই, এখানে একটা দলের গণতন্ত্র আছে। হ্যাঁ। সেখানে কারো কারো মত, বেশিরভাগ মতটা নিয়েই কিন্তু এই কথা আলোচনা হচ্ছে। ব্যক্তিগত যদি আমার মত জানতে চান তাহলে কিন্তু উল্টো, একটু শুনি না। না এখানে এখন বলা যাবে না, সেটা ছোট রেখে যাবে, আর আপনি কেন বলতে গেলেন? আচ্ছা, তা এটা একটা বেশিরভাগ লোকের মত, যেটা হবে সেটাই তো গণতন্ত্র নাকি, সেটা মেনে নিতে হবে। অবশ্যই, অবশ্যই। আমি বড় বলে, আমি বলে আমার কথাই শেষ কথা, এটা তো গণতন্ত্র নয়। সেই জায়গায় এই বিষয়টা পার্টির যারা নেতৃত্ব, চেয়ারম্যান থেকে শুরু করে যারা আরো আছে, তারা এই বিষয়টা আরো বেশি খুলে বলতে পারবে, কেন অত ডিপ বিষয়টা আমি বলতে পারবো না। আপনি পুরো হার্ড লাইন না, পুরো হার্ড লাইন। আমার মনে হচ্ছে না কোনো সফট কোনো জায়গা নেই, বরং আপনার ভাই একটু সফট। হ্যাঁ, ও তো দেখছি তো ভালো, ওটা হওয়া দরকার। কিন্তু ও জেল কেটেছে, আপনি জেল কাটেননি। কিন্তু শখ আছে, শখ আছে জেল? হ্যাঁ, একবার যাওয়ার শখ আছে। তাহলে কি এবারে কি সক্রিয় ভাইজান? হ্যাঁ, না আছি তো, অবশ্যই অবশ্যই। নির্বাচনে দাঁড়াবে? না, সেটা মানে এখনো ঠিক ক্লিয়ার হয়নি। হ্যাঁ। তবে পরিস্থিতির শিকার যদি হতে হয়, পরিস্থিতির সামনে। কোন সিট যদি দাঁড়ান, মানে একটা জাস্ট করছি, যদি দাঁড়ান কোন সিট? কোনো নির্দিষ্ট নেই, কোনো সমস্যা নেই। ভবানীপুরে দাঁড়াবেন? কোথায়? ভবানীপুরে যদি আপনাকে দাঁড় করানো? না, ওখানে দাঁড়িয়ে বেকার অন্য দল মেসেজ যাবে, মানে অন্য এমনি তো বলছে বিজেপির নাকি আমরা উপকার করে দিচ্ছি, তখন বলবে দেখো সবসময় দেখি বিজেপিকেই সবসময়। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার নজরে টিএমসি আর বিজেপি কি আলাদা আমি বুঝতে পারছি না। কিন্তু বিজেপিকে আমি প্রকাশ্য দেখতে পাচ্ছি, রাজ্য সরকারকে প্রকাশ্য চিনতে পারছি না। তাহলে একটা হচ্ছে প্রকাশ্য দুশ্মন, আর একটা হচ্ছে বন্ধু সেজে দুশ্মন। আমার কাছে ওপেন কথা ভাই, বিজেপি হচ্ছে আমার প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু, আর রাজ্য সরকার হচ্ছে বন্ধু সেজে দুশ্মন। তা বন্ধু সেজে যখন কেউ দুশ্মন, তাকে তো আপন করে নিচ্ছে, তা বন্ধুতে ক্ষতি করে ফেলছে। আর ও প্রকাশ্য দুশ্মন, ওর থেকে মানুষ দূরে আছে, ক্ষতি করতে পারছে না। এই জন্য রাজ্য সরকারের বিষয়ে মানুষকে বুঝাতে হয় যে এটা বন্ধু সেজে দুশ্মন। বিজেপি সব রাজ্যে যা করছে, পশ্চিমবাংলায় রাজ্য সরকার তাই করছে। কি করেন আপনি বলুন তো? বিজেপি করেছেনি করেন একটা বলুন।
অন্যান্য রাজ্যে যেরকম লাভলি কি বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত গুলো রয়েছে, এখানেও রয়েছে। আমি অত কিছু দিয়ে আছে, আমি আমার কমের কথা বলছি। ও আচ্ছা, ধর্মের জন্য। আমার কমের বিষয়ের উপর, আমার কমের মানুষের কাছে তখন একটা এজেন্ডা টিএমসি সরকার দিয়েছে, অন্য কোনো এজেন্ডা দিয়েছে কি? না। একটাই এজেন্ডা, বিজেপি কে রুখতে হবে। এছাড়া কি অন্য কোনো এজেন্ডা রাজ্য সরকার আমার কমকে দিয়েছে কি? না। রাজ্য সরকারের অন্য কোনো ভোট প্রচার আছে কি আমার কমের কাছে, যে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি আমাকে ভোট দাও, আমি তোমাদের চাকরি দিচ্ছি আমাদের ভোট দাও, মাদ্রাসা তো বেশি, আমি তোমাদের মাদ্রাসা দিচ্ছি আমার ভোট দাও? হয়েছে তো, কোথা দিয়েছে বলো? প্রচুর টাকা। কে বলেছে? কোটি ওই কোটি মাদ্রাসার নামে বাজেট হচ্ছে, সব ভাগ করে খাচ্ছে। মাদ্রাসা পাচ্ছে কোথায়? যদি মাদ্রাসা পাচ্তো তাহলে মাদ্রাসার শিক্ষকগণ আন্দোলন করতে গিয়ে পেটের লাথি খেত? তারা কি পাগল নাকি? যদি পায়, সত্যি পাওয়া যাচ্ছে না, ও তো মাদ্রাসার নামে বাজেট হয়ে আমার অন্য সমাজের অন্য ধর্মের ভাইদের ঘরে গরম করছে, দেখো মোল্লাদের হাতে দিলাম তোমরা খ্যাপো। এ তো আমাদের মধ্যে ডিভাইড তৈরি করছে, আর ওই টাকা ভাগ করে সব চামড়াটা সব করে খাচ্ছে। অথচ বাজেট হচ্ছে মাদ্রাসার নামে। আর এই কথাটাকে মানে সূত্র ধরে শুভেন্দু অধিকারী বলার একটা রাস্তা করে দিল। দেখো তুমি বলো গো, সুন্দরবাবু তো বলছেন। ওই তো সুযোগ করে দিল তো। হ্যাঁ। এটা তো সুযোগ করে দিচ্ছে মুসলমানদের গাল দিবার জন্য, যাতে করে মুসলমানদের বিরুদ্ধে বলতে পারে। মানে আলিয়া মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষক নেই, 10,000-এর উপরে ভ্যাকান্সি বিভিন্ন পদে খালি। হ্যাঁ, মাদ্রাসার বাচ্চাদের ঘরে মিড ডে মিল দেওয়ার থেকে কুকুরের বাচ্চাদেরকে মিড ডে মিল দেবে বলছে। কি কি ভাষা রাজ্য সরকারের! শুভেন্দুবাবু বলছেন আপনাদের তেজপাতা হিসেবে ব্যবহার করা হচ্ছে, খাওয়ায় দিচ্ছে, স্বাদ হচ্ছে। শুভেন্দুবাবু তো একসময় ব্যবহার করেছিল আমাদের ঘরে। ব্যবহার করেছি। হ্যাঁ, করেছে তো। কিরকম এই সরকারের সময় যখন ছিল। তাই? হ্যাঁ, তৃণমূলে থাকলেন কিরকম ভাবে করেছে? তৃণমূল সরকারে যখন ছিলেন, তৃণমূলের যিনি একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তখন শুভেন্দুবাবু ল্যাম্প পোস্ট ছিলেন। আচ্ছা। আর পোস্ট ছিলেন রাজ্য সরকার। তো রাজ্য সরকার কিভাবে ব্যবহার করছে শুভেন্দুবাবু জানেন তো। ওই জন্য শুভেন্দু অধিকারী বলছে যে তেজপাতা ব্যবহার করছে। মানে উনি ধরে ফেলেছেন ব্যাপার। কিন্তু এই লাইনের লোক ছিলেন তাই হক কথা বলছে। আচ্ছা, আপনার হট করে পলিটিক্সে আসার কেন শখ হলো? মানে আপনি তো আমার পলিটিক্সে আসার শখ প্রথম শুরু হয়েছে, চুচুড়ার মসজিদ মাদ্রাসাকে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল, আমি খুলতে গিয়েছিলাম। খুলতে যাওয়াতে উনি ফোর্স না দিয়ে আমাকে চমকাতে গেছিল। আমি বলেছিলাম ঠিক আছে, আমাকে যদি আজকে এখানে কিছু করা হয় কালকে আমি বুঝে নেবো। কেন এখন লোক আমার 15-20 হাজার এখন কম, কালকে আমি বুঝে নেবো। কিন্তু আমার সংবিধান আমাকে রাইট দিচ্ছে, আমি অন্য কারো ঘর কাটতে আসিনি। আমার মসজিদ আমার মাথা তালা মারা হবে কেন? এটা আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। তো যাই হোক, সেই থেকে আন্দোলন শুরু হলো। হওয়ার পরে আমি এই বিষয় থেকে মসজিদ মাদ্রাসার খোঁজ খবর রাখি, যেমন একটা ধর্মের প্রচারক হিসেবে করা দরকার ছিল। তারপরে যখন এনআরসির সময় হলো, তখন আমি একটা বাইট দিয়েছিলাম যে কোনো একটা নিউজে, আমি নিউজের নাম বলছিলাম, একটা নিউজে বাইট দিয়েছিলাম। সেই বাইট দিতে গিয়ে বলেছিলাম রাজ্য সরকার রাস্তায় নেবে পাবলিকের কোটি কোটি টাকা খরচ না করে, রাজ্য সরকারকে যখন মানুষ ক্ষমতায় এনেছে এবং তিনি বলেছেন আমি বিজেপির হাত থেকে বাঁচাবো, তাহলে আজকে বিজেপি যখন এনআরসি করছে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করুন। ওই দিন রাত্রিরে 17 ডিসেম্বর ছিল, ওই দিন রাত্রিরে আমার বাড়িতে প্রায় 2-2.5 হাজার পুলিশ পাঠিয়েছিল। তখন আমি বুঝলাম যে না, লোহা না হলে লোহা কাটা যাবে না, রাজ পাওয়ার না হলে রাজনীতির সঙ্গে লড়াই করা যাবে না। তাই তখন আমি ভাবলাম রাজনীতি দরকার। তখন আমি চিন্তা করলাম যে কি করা যাবে, আমার তো আর একটা জায়গায় মুখ আছে, তা কি করা যায়। তখন নওশাদ পুরো ফ্রেশ, পড়াশোনা করে, খেলাধুলা করে, ওই ধর্ম বা ধর্মের বিষয়ে প্রচার টোচারে কোনো কাজে নাইও। তখন ওকে আমি বুঝালাম যে তুই দেখ, যদি চাস আমি তোকে সম্পূর্ণ সাপোর্ট করবো, সর্বদিক দিয়ে সাপোর্ট করবো। ওকে তখন কেউ চিনতই না। ও কোনো রকম রাজি হয়ে গেল। আরো আমার যত মাস্টার টাস্টার শিক্ষিত মানুষ যারা পলিটিক্স বোঝে, তাদের সঙ্গে আলোচনা করে নিয়ে বললাম চলো, বলে এই শুরু করে দিলাম। কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়েছিল 21শে জানুয়ারি করে দিয়ে হ্যাঁ। ওদের হাতে দায়িত্ব দিলাম। দিয়ে আমি 2021টা ধরে প্রচার টোচার করেছিলাম, করে একটা সিট প্রকাশ্য বার করতে পেরেছি, একাধিক সিট জিতেছি। আমি চ্যালেঞ্জ করছি আপনার মিডিয়ার সামনে, আবার এক কথা একবার বলবো, আমি একাধিক সিট জিতেছি, একটা সিট বার করতে পেরেছি। সেটা হচ্ছে ভাঙর। বাকিটা সব ওই গণনা কেন্দ্র থেকে সব নেমে হয়েছে। হুমায়ুন কবির নতুন অধ্যায়, এবার নতুন দল, সে মুসলিম সেন্টিমেন্টটাকে সামনে রেখে বাবরি মসজিদ করা নিয়ে কেমন দেখছেন? না, রাজনীতি হোক, রাজনীতি কোনো ধর্মের জন্য না হয় ভালো, রাজনীতি মানুষের জন্য হোক, দেশের জন্য হোক। এবার বাবরি মসজিদ যদি উনি ওনার গাঁটের পয়সায় করে, ওনার মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের পয়সায় করে, তাতে আমার কোনো আপত্তি করা উচিত হবে না। আর নামটা নিয়ে দেখুন, যেখানে সুপ্রিম কোর্ট পাশে বাবরি মসজিদের নামে জায়গা দিয়েছে, তাহলে এই দেশে বাবরির নামে মসজিদ হবে, এটা সুপ্রিম কোর্ট যখন মেনে নিয়েছে, সেখানে আমার আপত্তি করার কোনো জায়গা নেই। আর পলিটিক্যালি যদি হুমায়ুন কবির আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, শোনা যাচ্ছিল করছেন এরকম। দেখুন, আমি একটা জিনিস বুঝি, ভোটটা হচ্ছে দিদিমুদির বিরুদ্ধে।
बीजेपी के रुका, टीएमसी के হারানো। 5টা হোক আর 5 লাখ হোক আর 5 কোটি হোক, এই 5 কোটি ভোট চাইছে দিদি মোদির বিরুদ্ধে। উদাহরণ হিসেবে বুঝাচ্ছি, এই 5 কোটি ভোটটা যদি 50টা ভাগ হয়ে যায় তাহলে লাভ কার? দিদি মোদির। এই 5 কোটি ভোট এক জায়গায় হওয়া দরকার, এটাই বুঝি। মানে অপোজিশন তাতে হুমায়ুন বুঝি না, মিম বুঝি না, আইএসএফ বুঝি না, বাম বুঝি না, কংগ্রেস বুঝি না। আপনারা যদি চান দিদি মোদিকে রুখবো, যদি সত্য হয়, তাহলে আপনাদের মধ্যে অনেক মতনৈক্য আছে, অনেকের আইডিওলজি আলাদা আছে, কিন্তু আপনাদের সবার কাছে দুশ্মন যে, তাহলে আপনাদের সবার কাছে বন্ধু সে। এটা তো পলিসি। শত্রু শত্রু আমার বন্ধু, হ্যাঁ পলিসি এটা। তাহলে সেই জায়গায় আপনি এক জায়গায় যদি নাও মেশেন, তাহলে আপনি কমসে কম সিট সমঝোতা করে নেন। এখানে এখানে বাম দেবে, এখানে বাকি কেউ দেবে না, এখানে আইএসএফ দেবে, বাকি কেউ দেবে না, এখানে কংগ্রেস দেবে, বাকি কেউ দেবে না, এখানে হুমায়ুন দেবে, বাকি কেউ দেবে না, এখানে মিম দেবে, বাকি কেউ দেবে না। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা বলছি, এটা দলের কোনো কথা না। দলের কথা চেয়ারম্যান বলবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই রকম ভাবে যখন ভাগ করে নেবেন, তাহলে কি হলো? ধরুন জাঙ্গিপাড়া বিধানসভায় 1 লক্ষ ভোটার আছে, বুঝাবার জন্য বলছি, তারা বাম এই কি বলে বিজেপি কে রুখতে চায়, টিএমসি কে হারাতে চায়। এখানে যদি হুমায়ুনও দেয়, আইএসএফও দেয়, বামও দেয়, কংগ্রেস দেয়, মিম দেয়, আরো কেউ দেয়, আমার আর একটা নতুন দল হয়েছে ভাই করেছে, সেটা যদি দেয়, তাহলে দেখা যায় কত টুকরো হলো? 6-7 টুকরো হয়ে গেল। তাহলে 1 লক্ষ ভোট যদি 6-7 টুকরো হয়, তাহলে লাভ কার হবে? সে দিদি মোদির। আর এটা যদি একটাই থাকে, তাহলে 1 লক্ষ ভোট সে পাবে, তাহলে এখানে যে দেবে বাকি কেউ দেবে না। এবারে যদি আমাদের আইডিওলজির কিছু সমস্যা থাকে, একসাথে প্রচার করবে না, একসাথে যে যার প্রচার করবে, যেখানে যে সিট দেবে সে সেখানে প্রচার করবে, তাতে সমস্যা কি আছে? কিন্তু আমাদের তো দুটো এখন ভোট রাজনীতিতে দুটো শত্রু, এটা রাজনীতির শত্রু বলছি। ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি আমার রাজ্যের সিএম, সে আমারও সিএম। ব্যক্তিগত মমতা কি বলে মোদি আমার দেশের, নরেন্দ্র মোদি আমার দেশের প্রধানমন্ত্রী, সে আমারও তো প্রধানমন্ত্রী, অস্বীকার করতে পারবো? আমি যদি বাইরে যাই, যদি আমাকে জিজ্ঞেস করে আপনার দেশের প্রাইম মিনিস্টারকে, আমি কি বলবো নাকি আপনার নাম? আমি তো ওনার নামই বলবো। অবশ্যই। দিদি আমি যদি অন্য কোনো রাজ্যে যাই, যে আমাকে যদি জিজ্ঞেস করে আপনার রাজ্যের সিএম কি, আমি কি বলবো নাকি নওশাদ সিদ্দিকী? আমি তো মমতা ব্যানার্জি বলবো। তো এই জায়গাটাই আলাদা, কিন্তু নীতিগত ভাবে এনাদের দুজনের সঙ্গে আমাদের লড়াই, সেই লড়াই যার যার আছে তার ঐক্য হওয়া দরকার, এটাই মনে করি। গত বছরের ঠিক এই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীর ছিলেন, তার কয়েকদিনের মধ্যে দেখি কাসেম সিদ্দিকী পাল্টিকে গেলেন। কাসেম সিদ্দিকী যখন নওশাদ গ্রেপ্তার হয়েছিলেন, আপনাদের প্রতি প্রচন্ড সিম্প্যাথি ছিল, তার কথা বলে বিভিন্ন সময় বুঝেছিলাম। এই পাল্টি খাওয়াটা কেন? জায়গা আমি দুঃখিত ভাই, আগে যখন আমার পরিবারের কোনো একজন কেউ টিএমসির হয়ে ব্যাট করতেন, এখনো করে, তবে তুলনামূলক আস্তে আস্তে তিনি টিএমসির অনেক ভুল বুঝছেন, হয়তো অনেক সময় কথা বলে, দেখি কতটা কি ব্যাপার, আমি অত ডিপে যাচ্ছি না। আমি তিনার ব্যাপারেও কখনো কথা বলিনি। আমি পরিবারের ব্যাপারে কথা বলতে অনীহা পছন্দ করি না। ঠিক কেন বলছি? এটা আমার আব্বাজান, আমার মানে বাবা যিনি বলে, আমাদের আব্বাজান বলি, তিনি ঠিক পছন্দ করেন, বাবা তুমি চুপ থাকবে, তাই আমি পরিবারের কথা বলছি। কিন্তু আমি ওই একটা দিন খারাপ লাগে না, মানে কোথাও গিয়ে লড়াইটা একসাথে হলো না। আমি আমার ভালোবাসার মানুষদের শিক্ষা দিই যে যদি তোমার খারাপ লাগে কাউকে, তার থেকে দূরে থাকো। তাই আমার এদের কাজকাম আমার পছন্দ, আমি এর থেকে দূরে থাকা পছন্দ করি। যার কথা বলছে এর থেকেও দূরে থাকা পছন্দ করছি, কিন্তু বিরুদ্ধে কিছু বলা বা পক্ষে বিপক্ষে কোন রকম কথা বলা আমার ঠিক পছন্দ লাগছে না। আচ্ছা বেশ, তাহলে আমি ওই দিনটাতে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, এরা বিরাট প্রচার চলছে যে নওশাদের সঙ্গে মমতা ব্যানার্জি দেখা করবেন, চলছে কথা, ঠিক আছে, আপনার সাথেও দেখা হতে পারে, ঠিক আছে, এরকম এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিল, কিন্তু করেছিল না। এটা হয়তো তার দলের লোকেরা বলবে হ্যাঁ ও কে এমন হয়ে গেছে, কে এমন নয়, আমি ঠিক ধরেছি, এমন নয়, ঠিক ধরেছি না। ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো যখন ওই যে একটা কথা আছে না, আঙ্গুর ফল খাওয়ার চেষ্টা করেছিল না খেতে পারলে টক, তো ব্যাপারটা হচ্ছে চেষ্টা করেছিল। এবং এখানকার যিনি দায়িত্বশীল ভারপ্রাপ্ত, যার হাত দিয়ে চিঠি বহন করা হয়েছে, আমার বাড়িতে কমসে কম 6-7 বার এসেছিল। এটা আমি আজকে মিডিয়ার মাধ্যমে তেনার কাছে মেসেজ দেয়, আমি দুঃখিত, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার সঙ্গে আমার কোনো রকম, কেন আপনি সরকারি পদে বসে আছেন, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তো বারবার এসেছেন, দেখা করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত, কিন্তু চিঠিটাকে আমি ধরতে চাইনি। চিঠি হাতেই ধরে না, কেন? আমার নীতির লড়াইটা নীতির জায়গায় না, আমি নীতিভ্রষ্ট হই কি করে? যে মানুষটাকে আমি পছন্দ করছি না, তার কাজ কাম, আবার তার সঙ্গে একসাথে বসে আমি একসাথে আবার ইফতার করবো, এই নীতি, এটা আমার নজর নীতিভ্রষ্ট লাগে, এটা আমার দ্বারা সম্ভব নয়। যে মানুষটার বা তার দলের লোকের হাতে আমার হাজার হাজার ছেলে কেস খেলো, জেল খাটলো, মার্ডার পর্যন্ত হয়ে গেল,
খুন হয়ে গেল, সেই মানুষটার সঙ্গে বসে একসাথে ইফতার করি কি করে? ঠিক না? কোনো একটা জায়গায় যাদেরকে মারছে তারা হয়তো রাজনীতিতে আইএসএফ করছে বা অন্য কোনো দল করছে, কিন্তু তার আগে থেকে তার সঙ্গে আমার সম্পর্ক একটা আছে ধর্মীয় ভিত্তিতে, তাকে আমার ভাইজান বলে ডাকে, পীর ভাই বলে সম্মান করে। আমাদের কিছু হলে তারা খাওয়া দাওয়া বন্ধ করে ছুটে আসে, হয়তো কাপড় মানে গায়ে কাপড় দিবার পরেও নয়, পায়ে জুতো দিবারও সময় পায় না, এতটা ভালোবাসে। তাদেরকে যে সরকারের আমলে খুন করা হচ্ছে, মারা হচ্ছে, তাদেরকে বেকারত্ব করে দেওয়া হচ্ছে, নাগরিকত্ব শেষ করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে বসে একসাথে ইফতার করব, এটা সেকুলার বা যাই বলেন কি ভাষায় নেবে জানি না, মানুষ আমার নীতিতে বা আমার আদর্শে বা আমার এটা রুচিতে বাঁধে না, এজন্য আমাদের সম্ভব নয়। আমি শেষ অংশে চলে এসেছি, আমি একটু একটু পলিটিক্সের জিওগ্রাফিক্যাল যে সমস্ত বিষয় একটু যাব। সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ লাগোয়া, সেখানে জামাতদের আমরা দেখলাম যে কিরকম উত্থান হয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট ভাবে গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে চলে যাবে এমন একটা ব্লু প্রিন্টও নাকি তৈরি হচ্ছে, অভিযোগ করা হচ্ছে বারবার, এটা সেন্ট্রাল আইবির নজরে রয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডেমোগ্রাফিক্যাল বা জনবিন্যাসের যে পরিবর্তন, সেটাও সীমান্তবর্তী এলাকায় ঘটছে। এটা কি কোনোভাবে আপনারা রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখছেন এই রাজ্যের বা দেশের ক্ষেত্রে? দেখুন, আমি মনে করি বিগত দিনও যখন বাংলা ভাগ হয়েছিল, সেই বাংলা ভাগে মুসলিম সম্প্রদায়ের হিসাবে আমি গর্বিত, তারা কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধেই ভোটটা বেশি দিয়েছিল মুসলিমরা। আমি তা বলে মুসলিমরা যে ভোট দিয়েছে এটাই বলছি না, মানে ওইখানে যারা বসেছিল তাদের মধ্যে থেকে। দ্বিতীয় নম্বর, আজকে ইসলাম ধর্মের মধ্যে আপনাকে একটু তাহলে ভেতরে ঢুকতে হবে একদম নির্দ্বিধায়। একটা হলো হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ও তিনার সাহাবাদের রেখে যাওয়া মত, এই ইসলামকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, যার প্রচার করেছেন গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল-ফিসানি, নিজামুদ্দিন আউলিয়া, ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক, এই লাইনটার উপরে। এছাড়াও কিন্তু অনেক ইসলাম আছে, যে ইসলামটা নবী ও সাহাবাদের থেকে বাইরে বেরিয়ে গিয়ে 72টা আরো ফেরকা হয়েছে। আচ্ছা, এটা অনেকে জানে না, এটা অনেক ডিপ ব্যাপার। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মান্যওয়ালা দাবিদারদের মধ্যে মোট 73 দলে বিভক্ত হবে, 72টা হবে বাতিল, ভুল, তারা সমাজের সঙ্গে অনেক কিছু মিথ্যা ঢুকিয়ে আমার ইসলামের নামে সেগুলো চালাবে, এগুলো হলো বাতিল, এদের এটা বাতিল। তাহলে রইল একটা 73, যেটা হবে হক ও সঠিক, যেটাকে হুজুরের ভাষাতে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলে আমি ও আমার আসহাবা তিনার অনুসারী যে নীতি আদর্শ রেখে গেছে, ওইটা যারা চালাবে, যেখানে প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, সাম্য, সর্বধর্মের মানুষের সহযোগিতা, যেখানে হিংসা নয়, মানববন্ধন এবং মাতৃভূমিকে ভালোবাসা, যে আদর্শ হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, এবং তিনি নিজে নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে। তা আমাদেরকেও আমার মাতৃভূমির জন্য, এটা সুন্নাহ, আমাদের আরবিতে বলা হয় সুন্নাহ, হুজুর যেটা করছে এটা পালন করা আমাদের জন্য নেকির কাজ। তাহলে হুজুর যখন নিজের মক্কাকে ভালোবেসে কেঁদেছে, আমাদেরকেও আমার দেশের জন্য ভালোবাসা রাখাতে হবে। তাহলে আজকে যদি কেউ আমার দেশকে ক্ষতি করতে আসে, বা দেশের মধ্যে বা দেশের বাইরে, যদি মুসলিম দাবিদার হয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা ওপেন চ্যালেঞ্জ বলছি, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ময়দানে যদি তাদের কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জে আসতে চায়, তাদের মুলামা বলেন বা পণ্ডিত বলেন, আমি চ্যালেঞ্জে আসতে রাজি আছি। মাতৃভূমিকে যে মুসলমান ভালোবাসে না, সে মুসলমান ইসলামের প্রকৃত মুসলমান নয়। মানে সেটা যে কোনো দেশেরই মুসলমান হতে পারে, সে যেই হোক, তার কাছে তার মাতৃভূমিটা দেখতে হবে, আমার কাছে আমার মাতৃভূমি। এবং এখানে আরেকটা কথা বলে দিই, জুলুম করা ইসলামে হারাম, জুলুম। আর জুলুম যদি কেউ করে, দেখি অন্য কোন, যেমন আমি প্রায় পোক্তে বলে থাকি, পাকিস্তান যদি আমার দেশের উপর জুলুম করে, যদি মুসলিমও করে, ওটা তার জন্য হারাম হচ্ছে, সে ইসলাম বিরোধী কাজ করছে। কেন? ইসলাম আমানের কথা বলে, শান্তির কথা বলে। একটা চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল, একটা হুদাইবিয়া সন্ধি, যে সন্ধিতে মক্কা মদিনা শান্তি কি করে থাকবে তার জন্য চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে যদি কেউ আগিয়ে গিয়ে চুক্তি ভঙ্গ করে, সে হবে জালিমের অন্তর্ভুক্ত, সে অন্যায়কারী, তার বিরুদ্ধে বিচার হবে। তা ঠিক তেমনি আমার দেশে একটা চুক্তি হয়েছে, সে চুক্তিটা দেশ ভাগের সময় হয়েছে, ভুল ঠিক আমি যাচ্ছি না, সেই সময় যারা দেশের নায়ক ছিল,
যারা দেশ চালনা করছে তারা তারা ভুল করেছে সিদ্ধান্ত কি নিয়ে ঠিক তাদের- করেছে, আমি ওদিকে যাচ্ছি না। হয়ে গেছে একটা চুক্তি, কাঁটা তার, এটা পাকিস্তান, এটা হিন্দুস্তান। হিন্দুস্তানে যারা আছে হিন্দুস্তানি, যারা পাকিস্তানে আছে পাকিস্তানি। তুমি তোমারলে থাকো, খাবে কি মরবে কি বাঁচবে সেটা তোমার ব্যাপার, আমি কি হালে থাকছি আমার ব্যাপার। আমার এতে তুমি নাক গলাবে না, তোমার এতে আমি নাক গলাচ্ছি না, এটা কাটা থাকে। একদম। কিন্তু ও যদি এসে আমার বারবার নাক গলা, এটা জুলুম করছে, এই জুলুমের শাস্তি হওয়া দরকার। আর মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বা মোথাবাড়ি যা ঘটলো, যেভাবে দাঙ্গা পরিস্থিতি, একের পর এক মানুষদের জ্বালিয়ে দেওয়া হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এক মুসলমান ভাইয়েরও প্রাণ গিয়েছে সেই সাম্প্রদায়িক অশান্তিতে। তার পাশাপাশি মন্দির পুড়িয়ে দেওয়া, দোকান পুড়িয়ে দেওয়া, এটা কি জুলুমের অভ্যন্তরে? অবশ্যই জুলুম, যারা করছে তারা অবশ্যই পাপী, তাদেরকে চিহ্নিত করা সরকারের কাজ, করেন তো, কিন্তু সরকার করছে না কেন? ওটাই তো হচ্ছে কথা। তাহলে সরকার জালিমদেরকে আশ্রয় দিচ্ছে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে, নিজেদের কিছু ফায়দার স্বার্থে। আমি আবার স্পষ্ট কথা বলছি, আমার কাছে রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে হলো মানবতা, মানববন্ধন, মনুষ্যত্ব, ইনসাফ, ইনসানিয়াত, এটা আগে দরকার। আর এই না থেকে যে রাজনীতি হবে, সে রাজনীতি কখনো বৈধ নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে যেই হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, কারণ আমি নাম শুনতে রাজি নয়। আপনি যে নাম বলছেন, মানুষ তার জান আমি যখন দিইনি, তার লিবার অধিকার আমার নাই। অতএব যাকেই পুড়িয়ে মারা হোক, সে মুসলিম হোক আর হিন্দু হোক, যে করেছে, যদি কোনো মুসলিমকে কোনো ধর্মের মানুষ পোড়ায়, সেটাও যেমন অন্যায়, জুলুম, সন্ত্রাস, তার বিচার হওয়া দরকার। কোনো যদি অমুসলিমকেও কেউ যদি পোড়ায়, যদি মুসলিম নামদারি হয়, সেও জালিম, তার পক্ষে ইসলাম নেই, আমি নাই। স্পষ্ট কথা, আমার দেশও তার পক্ষে নাই। তাহলে তার পক্ষে যে থাকবে, সে যে শাসক হোক আর যেই হোক, তারা তাহলে দেশের সংবিধান বিরোধী কাজ করছে। সেই শাসকের হাত থেকে দেশকে বাঁচানো দরকার, রাজ্যকে বাঁচানো দরকার। আমি এটা মনে করি। সে অন্য অন্য রাজ্যতেও যেভাবে সন্ত্রাসী হচ্ছে, মারা হচ্ছে, পোড়ানো হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসী অত্যাচার, সেটাও যেমন অন্যায়, আমার রাজ্যও যেমন হচ্ছে অন্যায়। সবটা শাস্তি হওয়া দরকার। আচ্ছা, ফিরহাদ হাকিম খুব ইম্পর্টেন্ট চরিত্র, তিনি মুসলমান নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইছেন বারবার। হুমায়ুন কবির বলছেন উনি বিহারি মুসলমানদের পক্ষে, তো আর এখানে বাংলা মুসলমান বেশি, তাই খুব একটা সুবিধা করে নিতে পারবেন না। আপনি কি বলেন? যে হুমায়ুন কবির কি বলে সেটা চেনার ব্যাপার। আমার বক্তব্য এইটুকু, আমি আগেই বললাম যে ইসলাম 72টা নতুন ফেরকা হবে, তারা ইসলামের নাম দিয়ে মুসলিম সমাজকে বোকা বানাবে। হুমায়ুন কবির প্রকৃত ইসলামের অনুসারী নয়। আচ্ছা, না, ও যদি প্রকৃত ইসলামের অনুসারী হতো, তাহলে ওয়াকাফ সম্পদের জায়গা দখল করে রাখতো না, আচ্ছা, ওর মধ্যে আল্লাহর ভয় থাকতো। আচ্ছা, তথাপি সত্যি সেই মুসলিম নয়, এতটুকুই বলতে পারি। বাকি উনি বিহারি কি অবিহারি, উৎসাহ হুমায়ুন কবির কি বলেছে, উত্তর আমি দিতে রাজি নয়। আমি এতটুকুই বলতে পারি। আর এমনি ফিরহাদ হাকিম কিরম, মানে আপনাকে উনি মুসলমানদের কোনো নেতা নয়। মুসলমান? মুসলমানদের নেতা হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুসলমানদের নেতা হলো উলামারা। আচ্ছা, এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ইসলাম কারো নয়, ইসলাম কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। ইসলামকে জানতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, আর আল্লাহর বাণী কোরআনকে জানতে হবে। এই দুটোই হচ্ছে ইসলাম। বাকি আমারও কথা ইসলাম নাই, আমার বাবার কথাও ইসলাম নাই। কিন্তু কোরআন বলছে, যে হাদিসও বলছে, যে ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে মুসলিমদের নেতৃত্ব দেবে কারা? যারা নবীর ওয়ারিস হবে। কারা ওয়ারিস? আল উলামা, উলামা যারা, তারা হবে মুসলিমদের নেতৃত্ব দেবে, ওয়ারিস যারা নবীর হবে। অর্থাৎ ফিরহাদ হাকিম মুসলমানদের নেতা কে বলেছে? উনি রাজ্য সরকারকে তোষণ করে হোক বা নিজের কিছু একটা জায়গায় তৈরি করে হোক, মুসলিম সমাজের উপরে উনি ওনার আধিপত্যকে বিস্তার করে রেখেছে। রাজ্য সরকার ভাবছে এটাই হয়তো ফিরহাদকে থাকলে হয়তো আমার সব হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখানো হয় মিডিয়াতে, কান পেতে দেখুন তো সাধারণ মুসলমান। তবুও মমতাকে সাধারণ দুটো মুসলমান ফিরহাদের থেকে এটাতে বেশি নম্বর দেবে, ফিরহাদকে তাও দেবে না। এরকম হাল? হ্যাঁ, ফিরহাদের অবস্থা ভালো। এমন সাক্ষাৎকার হয়তো সচরাচর আব্বাস সিদ্দিকীর হয়নি, মানে অনেক কিছু নিয়ে কথাবার্তা চললো। যাই হোক, যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান, যে মমতা বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য করছেন বা মুসলমানদের যেভাবে তিনি তুলে ধরার চেষ্টা করছেন, আদৌ কি তিনি মুসলমানদের ভালো চান নাকি না তেজপাত হিসেবে ব্যবহার করতে চান? প্রশ্ন বিস্তর, উত্তর একটা কথা একটু ঢুকছে। হ্যাঁ, ডেফিনেটলি। ওই যে শুভেন্দু অধিকারী তেজপাতার কথা বলেছে কবে? এটা মাঝে মধ্যেই বলে, তাও কত বছর ধরে বলছে? প্রায় 2 বছর। 2 বছর? আমি অনেক আগে থেকে বলছি যে নুন হও তেজপাতা হয় না। তাই? হ্যাঁ, কিরকম, কেউ কবে থেকে? এটা আমি বহুত আগে থেকে বলছি। আমার যে রেকর্ড শোনেন, হ্যাঁ,
যে নুন হও তেজপাতা হয় না। যখন শুভেন্দু অধিকারী টিএমসিতে ছিল তখনও বলেছি নুন হও তেজপাতা হয় না, মানে নুন হলে বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ। তাহলে কপিরাইট যাচ্ছে আব্বাস সিদ্দিকের ওপর। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।